হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে আমরা 13 নম্বর স্কুলটা নিয়েছি। তোমরা চলে যাবো পেজ নাম্বার 177 পাতায়। 13 নম্বর স্কুল আছে। এর আগের 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা 1 থেকে 12 নম্বর স্কুল আগে দেখে না। তো আমরা আজকে 13 নম্বর স্কুলের প্রশ্নগুলো শুরু করে দেবো। আমরা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করে দেবো প্রশ্নগুলো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। ওকে, তো চলে আসবো আমরা 1 নম্বর প্রশ্নে। আচ্ছা, তোমাদের অ্যান্সার করার আগে আমি যেটা বলবো যে আমার একটু শরীরটা খারাপ আছে, আমার একটু সর্দি আছে, মাথাটা ধরেছে প্লাস গলাটা ধরেছে, ঠিক আছে? তো শরীরটা একটু খারাপ আছে, গলাটা একটু চাপা চাপা হতে পারে। তো যাই হোক, কষ্ট করে আমি আজ ক্লাসটা দিব তোমাদের। তো ক্লাসগুলো খুব কষ্ট করে দেওয়া হয়। ক্লাসটা বিভিন্ন ক্লাস দিতে বিভিন্ন পরিশ্রম লাগে। তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। ওকে, তো চলো। তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা যেটা বলছি, একটি শরবতের 2/7 সিরাপ হলে শরবতের জল ও সিরাপের অনুপাত কোনটা হবে? আচ্ছা, এখানে দেখো আমাদের অনুপাতটা আমাদের এখানে চুজ করতে বলছে কোনটা হবে অনুপাত। তাহলে এখানে দেখো তো আমাদের ডি নম্বর অপশানটা হবে। ডি নম্বর অপশানটা আমরা কী করে বুঝবো? দেখো, শরবতের জল আর সিরাপের অনুপাত যদি আমাদের 5:2 হয়ে যায়, 5:2, দেখো জল 5 আর সিরাপ হবে 2। তাহলে দেখো এখান থেকে এই অনুপাত থেকে আমরা যদি কার মানটা সিরাপটা যদি বের করতে চাই, তা সিরাপ তো 2 আছে, তো 2/আনুপাতিক যোগ, দেখো 2/আনুপাতিক যোগই আছে আমাদের। তাহলে শরবতের মধ্যে সিরাপের পরিমাণটা 2/7 যদি হয়, তাহলে শরবতের জল ও সিরাপের অনুপাতটা 5:2 হবে। ঠিক আছে, দেখো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের। তাহলে সেটা ডি নম্বর। 2 নম্বর প্রশ্নটা, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে যদি আবার জল হয়ে যায়, তাহলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো এটা প্রশ্নের সমাধানটা তোমাদের এইভাবে করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা বলেছি, প্রথমে দেখো আমরা ধরে নেব যে জলের যে আয়তন ছিল 100 একক, তাই না? জলের আয়তনটা আমরা 100 একক ধরে নেব। তা জলের আয়তন যদি 100 একক হয়, তাহলে জলটা জমে যদি বরফে পরিণত হয়, তাহলে বরফের আয়তন কত যাবে? 10 বেড়ে যাবে, 100 থেকে 10। তা আমরা প্রথমে ধরে নিই যে লিখবো এখানে ধরি জলের আয়তন। জলের আয়তন আমরা 100 একক ধরে নিলাম, 100 একক। তাহলে 10% বৃদ্ধিতে বরফের আয়তন কত হবে? এই জলটাই জমে বরফ হবে, তাহলে বরফ হলে তো আয়তনে বাড়ে। তাহলে বরফের যে আয়তনটা হবে, দেখো জলের আয়তনটা ছিল 100 একক আর 10 বেড়ে যাবে, 10 যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে তোমরা পেয়ে যাবে এটা হয়ে যাবে তোমাদের 110 একক। ওকে, 110 একক হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আবার এই বরফটা গলে যদি জল হয়, তাহলে বরফ গলে যদি জল হলে আয়তনটা হ্রাস কত পাবে সেটা আমরা দেখব। তো আমরা লিখব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়। আয়তন হ্রাস কত পাবে? দেখো আয়তন হ্রাস পাবে কত? বরফের আয়তনটা 110 একক পেয়েছি, আর জলের আয়তনটা কত ছিল? 100 একক। এই যে দেখো, তো এটা বিয়োগ করো, এটা পেয়ে যাবে কত? 10 একক। দেখো আয়তনটা 10 একক হ্রাস পেয়ে যাবে। বরফ গলে যদি আবার জল হয়, তাহলে আয়তনটা কমবে। কত আয়তন কমবে? এই যে 10 একক আয়তনটা কমে যাবে, তাই না? তাহলে দেখো আমরা এইভাবে বলবো কথাটা যে 110 এককে আয়তন হ্রাস পায়। 110 এককে আয়তনটা হ্রাস পাবে কত? 10 একক। তাহলে 1 এককে আয়তন হ্রাস পায় 10/110 একক। আর 100 এককে শতকরা যেহেতু বের করতে বলেছে, শতকরা আয়তনটা কত হ্রাস পাবে? 100-র মধ্যে বের করতে হবে। 100 এককে আয়তন হ্রাস পায় 10/110 × 100। এই যে দেখো, তো এখানে আমরা
এই যে 0 আর 0 কেটে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল 100/11। একে ভাগ করে নাও। তাহলে এখানে আমরা করবো দেখো 9/99, 1 নেমে যাবে, তাহলে 9×1/11। দেখো শতকরা আয়তন যে হ্রাস পাবে, কত হ্রাস পাবে? 9×1/11%। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এই যে 9, দেখো আমাদের যে অপশানটা আমরা দেখে নেব চেক করে কত নম্বর অপশানটা মিলছে। আচ্ছা দেখো অপশানে আমাদের এই যে 9×1/11%, এটা কিন্তু অপশানে নাই, কিন্তু আমাদের কিন্তু এটাই অ্যান্সার আসবে 9×1/11%। ঠিক আছে, অপশানগুলো এখানে ভুলই করেছে, এখানে কিন্তু আমাদের যেটা হবে 9, ঠিক আছে, 9×1/11%। তা তোমাদের যে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, এর অ্যান্সারটা কত হবে? এটা হবে 9×1/11%। এটাও কিন্তু অ্যান্সার আসবে। এই অপশানগুলোর মধ্যে আমাদের একটাও কিন্তু মিলেনি, এই অপশানগুলো আমাদের সম্ভবত মিস্টেক করেছে, এটা আমাদের অ্যান্সার আসবে। ওকে, চলো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা কী বলেছে, এই দেখো n³ - n আছে, এর একটি উৎপাদক n বলে দিয়েছে, তাহলে অপর উৎপাদকগুলি আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিই। তাহলে এখান থেকে তোমরা n কমন নিয়ে নাও, তাহলে n যে কমন নিলে পরে এটা n² - এটা 1 হয়ে যাবে। দেখো 3টা n আছে, তার 2টা n থাকবে n², আর n তো নিয়ে নিয়েছি, 1 আছে। তাহলে এখন দেখো এটাকে আমরা n² - 1কে আমরা 1-এর স্কোয়ার করে দিলাম। তোমরা জানো যে a² - b² সূত্রটা a + b × a - b, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে এখানে। তাহলে এটা a + b × a - b। দেখো তাহলে এখানে একটি উৎপাদক তো আমাদের n বলে দিয়েছে, তাহলে অপর দুটি উৎপাদকটা এটা আছে n+1 আর n-1। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা এই দুটি উৎপাদক পাবো, সেই দুটি উৎপাদক পাবো, একটা পেয়ে যাবো n+1 পেয়ে যাবো, আর কমা একটা পাবো আমরা n-1 পেয়ে যাবো। এই যে আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নটা, এখানে বলেছে হার্ডি-রামানুজন সংখ্যাটি লেখো। তাহলে এই সংখ্যাটি মনে রাখবা, এই সংখ্যাটি হচ্ছে 1729। ঠিক আছে, এই 1729 সংখ্যাটাকে হার্ডি-রামানুজন সংখ্যা বলা হয়। আচ্ছা তোমাদের বই থেকে দেখাচ্ছি কেন এই সংখ্যাটিকে হার্ডি-রামানুজন বলা হয়, সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা পেজ নাম্বার চলে যাবা 52 পাতায়। ঠিক আছে, এখানে দেখো আমাদের এই যে দেখো এই যে 1729 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হয় হার্ডি-রামানুজন। কেন? কারণ একমাত্র এই সংখ্যাটি আছে, দেখো যে কি বলেছে এখানে, দেখো এটি সবচেয়ে ছোট সংখ্যা, এই সংখ্যাটি যেটি 2 রকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, একমাত্র এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। যেরকম 12-এর³ + 1-এর³, এই যে দুটি সংখ্যার ঘনফলের সমষ্টিরূপে প্রকাশ করা যাবে, আরেকভাবে করা যাবে 10-এর³ + 9-এর³। দেখো একমাত্র সবচেয়ে ছোট সংখ্যা 1729 আছে, তার জন্য এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি-রামানুজন। ওকে, আচ্ছা আমরা চলে যাবো পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন। দেখো 5 প্রশ্নটা বলছে, কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর কতটি লম্ব অঙ্কন করা যাবে। দেখো কোনো একটা সরলরেখা আছে, তো এই যে সরলরেখা, এই সরলরেখার উপর বহিস্থ কোনো একটা বিন্দু আছে ধরো এই যে, আর এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি লম্ব তৈরি করি, যে লম্ব একদম দেখো, তাহলে এই কোণটা যে 90 ডিগ্রি হবে, একমাত্র একটি কিন্তু রেখা পাবো। এখানে এইদিকে টানলে এইদিকে টানলে ওগুলো লম্ব হবে না। ঠিক আছে, লম্ব বলতে একদম সোজা হয়ে থাকবে, 90 ডিগ্রি কোণ তৈরি করবে দুই দিকে, এদিকেও 90 ডিগ্রি কোণ, এদিকেও 90 ডিগ্রি কোণ। তাহলে একটি মাত্র আমরা কি পাবো, একটি মাত্র লম্ব অঙ্কন করা যাবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে একটি। কোনো সরলরেখার বহিস্থ বিন্দু থেকে, এই যে বহিস্থ বিন্দু পি নিয়ে নিলাম, সেই পি থেকে এটা যদি এ বি হয় আমাদের সরলরেখাটা, তাহলে এ বির উপর পি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করতে পারবো। এটা আমি কিউ নাম দিয়ে দিই, তাহলে এখানে পি কিউ লম্ব এ বি আছে। ওকে, চলো দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা আমরা চলে আসবো। সত্য মিথ্যা এখানে দেখাতে বলেছে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা হলে এবি + এসি <= 2AD হবে। আচ্ছা এটা আমাদের মিথ্যা হবে, <= হবে না, <= হবে, মানে বৃহত্তম হবে। ঠিক আছে, তার জন্য এটা আমরা মিথ্যা দিয়ে দেবো। আচ্ছা কেন এর মিথ্যা হবে তোমাদের যদি আমি একটু বলি, দেখো তোমাদের এভাবে আমি বুঝাই। দেখো ধরো ত্রিভুজটা আমাদের কি সমবাহু ত্রিভুজ। দেখো এভাবে তোমাদের বুঝিয়ে দিই, প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সমবাহু ত্রিভুজ আছে না, তো সমবাহু ত্রিভুজের কী হয়, বাহুগুলি সমান হয়। তো আমরা ধরে নিলাম যে বাহুগুলি 3 সেমি করে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 সেমি করে বাহুগুলি আছে। ওকে, আর এই যে দেখো এডি যেটা মধ্যমা বলেছে, এখানে আমরা মধ্যমা নিয়ে নিলাম, এটা আমাদের ডি বিন্দু নিলাম। তাহলে যে এডিটা, তাহলে এই যে আমাদের, ঠিক আছে, এই যে আমাদের এখানে ডি বিন্দুটা আছে,
তাহলে এডি আমাদের মধ্যমা বলেছে। তাহলে এবার দেখো মধ্যমা সমবাহু ত্রিভুজের মধ্যমাই হয় উচ্চতা, তাই তো? তাহলে এডি যদি মধ্যমা বা উচ্চতা হয় তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তোমাদের জানতে হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুটা আমরা 3 ধরে নিয়েছি, এই যে এটা আমাদের। তাহলে একে যদি একটু সরল করি তাহলে দেখো এটা 3/2 ইন্টু √3 এভাবে লিখলাম। 3/2 এটাকে যে ভাগ করো তাহলে 1.5 পাবা। ওকে, 3কে 2 দিয়ে ভাগ করো কত পাবা? 1.5। এই এখানে দেখাচ্ছি আমি। 3কে যদি 2 দিয়ে ভাগ করে নাও তাহলে কত পাবা? এখানে একবার নাও 2, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0, এই যে 2 × 5 = 10। ওকে, 1.5। আর এদিকে আমাদের √3 ছিল, তাহলে এডির মানটা পেলাম 1.5, √3 পেয়ে গেলাম। এবার দেখো এখানে এবি, এই যে এবি, দেখো এই যে আমাদের এবি প্লাস, আমাদের যেটা বলেছে দেখো প্রশ্নে এবি প্লাস এসি, এবি প্লাস এসি আমাদের কত হবে? তাহলে এবি 3, এসি 3, তাহলে যোগ করে কত? 6। তাহলে দেখো তো এখানে এই যে আমাদের যেটা বলি এবি প্লাস এসি, এটা গ্রেটার দেন হবে 2AD হয়ে যাবে। দেখো 2AD, দেখো মানগুলো বসো, এটা তো আমরা পেয়ে গেছি, দেখো 6 পেয়ে গেলাম এটা। আর এটা 2 ইন্টু এডির মান কত? 1.5 √3 এভাবে আছে তো। দেখো এই 6 মানটা কিন্তু এর চেয়ে বড় আছে। কী করে বড়? দেখো এখানে তুমি যদি বলো যে এটাকে, এই যে দেখো আমি যদি এটা বলি যে এখানে এটা কত হবে? 3, মানে এটা 6, এটা গুণ করে এটা 3 পেয়ে যাবা। এই দেখো আমি এর মানটাতে আমরা 3/2 পেয়েছিলাম, এই যে, তো এর জায়গায় আমরা 3/2 বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে? ভাগটা করার প্রয়োজন নাই, 2 দিয়ে কেটে যাবে। তাহলে 6টা বড় হবে 3√3 চেয়ে। দেখো 3√3 চেয়ে বড় এই জন্য, তা দেখো এই যে √3টা আছে না, √3টা কিন্তু আমাদের দেখো যদি √4 থাকে তখন আমরা 2 পাই। তাহলে √3 মানটা কি? আমাদের 2-এর চেয়ে ছোটো হবে, তাই তো? এই যে √4টা হয় 2, তা √3 তো 2 হবে না, 2-এর চেয়ে কী আছে? ছোটো আছে। তাহলে এই যখন 2-এর চেয়ে ছোটো আছে মানে 2 থাকলে 6 হবে। লক্ষ্য করো, 2 থাকলে 6 হবে এটা, আর 2-এর চেয়ে ছোটো থাকলে এই মানটা কি ছোটো হবে না 6-এর চেয়ে? দেখো 6-এর চেয়ে কিন্তু এই মানটা ছোটো হবে, 6 বড়। তাহলে দেখো আমাদের বোঝা যাচ্ছে যে এবি প্লাস এসিটা গ্রেটার দেন হবে 2AD হবে, কিন্তু আমাদের এখানে লেস দেন বলে দিয়েছিল, তার জন্য আমাদের কি হবে? এটা মিথ্যা হবে, অ্যান্সারটা সত্য হবে না। সে দেখো এইভাবে তোমাদের দেখে দিলাম, তোমরা এখান থেকে এইভাবে প্রমাণটা সহজে বুঝে নিতে পারবা। আচ্ছা চলো আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 এর প্রশ্নটা দেখো, a - b এর 50% সমান a + b এর 30% হলে b এর শতকরা কত? এটা আমাদের জানতে চেয়েছে। ভালো প্রশ্ন। দেখো এটাকে তোমরা এইভাবে সমাধান করবা। দেখো আমাদের যেটা দেওয়া আছে a - b এর 50% বলেছে না, তাহলে 50/100 আমরা করতে পারবো, ঠিক আছে? 50/100 সমান। আর a + b কত আছে? গণিত 30% এর, তাহলে 30/100 এটা করতে পারবো আমরা। এখানে 100 কেটে দাও, 0 কেটে দাও, তাহলে এটা পাই দিয়ে গুণ করলে এটা 5a - 5b, আর এদিকে 3a + 3b। আচ্ছা এইগুলো বাঁদিকে নিয়ে আসি আমরা, আর 3b আর -5b প্লাস এটা 5b হয়ে যাবে, বিগুলো ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এটা আমরা দেখো এটা পেয়ে যাবো 2a, আর এখানে কত পেয়ে যাবো? এখানে পেয়ে যাবো আমরা 8b পেয়ে যাবো। দেখো আমাদের কি বলেছে? b এর শতকরা, তাহলে বিটা আমরা আগে লিখবো। তাহলে এখানে আমরা 8bটা আগে করে দিলাম, 2aটা পরে করে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি b এর মানটা বের করে নিই, দেখো b সমান কত হবে? এটা 2a/8 হয়ে যাবে। তাহলে b সমান এখানে দেখো তো a গুণিত 2/8 করে দিলাম। এই যে শতকরা বলেছে না, আমরা 100 দিয়ে গুণ করে দিব, যেহেতু শতকরা বলেছে b এর শতকরা কত, তাহলে 100 দিয়ে গুণ করে বুঝে যাবে শতকরা কত। চলো আমরা এখানে যদি এটা দেখো 2 × 4 = 8 হবে, আর 4 100 এটা 25 পেয়ে যাবা। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এই যে বিটা এর শতকরা কত? এর শতকরা, এই যে শতকরা আমরা 25% পেয়ে গেলাম, 25% কিন্তু অ্যান্সার। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল এটা আমাদের। তাহলে এই যে যেটা বলেছিল এখানে দেখো, এই যে দেখো আমাদের প্রশ্নটা, এই যে বি এর শতকরা কত? 25%। আচ্ছা আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। একটি শরবতে জল ও সিরাপের অনুপাত দেওয়া আছে, ওপরে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, তার কোনটি শরবত বেশি মিষ্টি? তাহলে এখানে আমাদের দেখো দুটি শরবত থেকে আমরা সিরাপের পরিমাণটা বের করব। এখান থেকে যদি সিরাপ বের করতে যাই প্রথম শরবত থেকে, তাহলে এখানে আমাদের সিরাপ দেখো কত দাঁড়াবে? এটা হচ্ছে আমাদের প্রথম শরবত থেকে সিরাপ বের করছি আমরা,
প্রথম শরবত থেকে সিরাপ হবে। দেখো সিরাপটা 1 আছে, লক্ষ্য করো, জল সিরাপ, তাহলে 1, তাহলে 1/আনুপাতিক যোগ মানে 1 আর 3 যোগ করে 4, এই যে আনুপাতিক ভাগার। সিরাপটা এতটা আছে, এত অংশ, ঠিক আছে। আর দ্বিতীয় শরবত থেকে আমরা সিরাপ বের করতে চাইছি। সিরাপ বের করব। দেখো দ্বিতীয় শরবত থেকে আমরা সিরাপটা বের করি। দেখো সিরাপটা কিন্তু প্রথমে আছে, তাহলে সিরাপ কিন্তু 3, তাহলে 3/আনুপাতিক যোগ, 3 5 যোগ করে 8, এই যে দেখো। এখন 1/4 আর 3/8 এর মধ্যে কে বড়, ছোট বড় আমাদের বের করতে হবে। ছোট বড় পাওয়ার নিয়মটা কি? দেখো এটা তোমরা এভাবে করো, এই যে হরটা সমান করে নাও, তাহলে 1 2 দিয়ে গুণ করে দিয়ে একে, এটা তো আমাদের 8ই আছে, 8ই থাকবে, তাহলে এটা 2/8, এটা 3/8। দেখো এখন আমাদের 8 8 সমান হয়ে গেল। ওকে, তাহলে আমরা লব দেখে বলে দেবো কে বড় কে ছোট। তাহলে বড় হচ্ছে এটা, এই যে 2 চেয়ে 3 বড়, তাহলে যে দ্বিতীয়টা, দেখো এই যে দ্বিতীয়টা বেশি বড়। তাহলে দ্বিতীয় শরবতে, কোন শরবতে বা দ্বিতীয় শরবতে, এখানে হবে অ্যান্সারটা। দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, যেহেতু এখানে সিরাপের পরিমাণটা বেশি পেলাম আমরা, তাই তো। এই দেখা যাচ্ছে না, এই যে আমরা দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি, দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণটা বেশি পেলাম। চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো এই যে ভাজক, ভাগফল, ভাজ্য, ভাগশেষ, এদের নিয়ে একটা সূত্র আছে। এই সূত্রটা তোমাদের জানতে হবে। সূত্রটা কি? দেখো আমি তোমাদের সূত্রটা লিখে দেখাচ্ছি। যে ভাজ্য সমান সমান হবে, দেখো ভাজ্য সমান কী হবে? ভাজ্য সমান হবে ভাজক গুণিত ভাগফল। এই যে দেখো ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা তোমরা মনে রাখবা। এই সূত্রটা কী করে সৃষ্টি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। ধরো তুমি এই যে 17কে তুমি 4 দিয়ে ভাগ করছো, তাহলে এখানে 4 বার নাও, 4 4 16, এখানে 1 নেমে যাবে। তা দেখো এটাকে বলা হয়, 17টাকে বলা হয় ভাজ্য, তাই না? এই যে আমাদের 17টা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে আমাদের ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তা দেখো এখানে যেটা করেছি ভাজক গুণিত ভাগফল, মানে 4 গুণিত 4, আর যোগ করেছি ভাগশেষ মানে 1 যোগ, দেখো তো 4 4 16 আর 1 17, দেখো উভয় দিকে সমান, তার মানে পেয়ে যাবো ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। দেখো এভাবে সূত্রটা তৈরি হয়েছে, তাই এই সূত্রটা মনে রাখবা। চলো আমরা এগুলো মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ভাজ্য কত হবে। দেখো ভাজক দেওয়া আছে, ভাজক কত আছে এখানে x - 2 দেওয়া আছে, আর ভাগফলটা দেওয়া আছে, দেখো s² - 4x + 4 দেওয়া আছে, প্লাস ভাগশেষটা দেওয়া আছে 2। এবার আমরা এখানে সরলটা করব। এটাতে রাশি গুণ, x দিয়ে গুণ করে আগে পেয়ে যাবা x³ - x আর 4x এ 4s² প্লাস x আর 4 গুণ করে 4x, এবার -2 দিয়ে গুণ করি, তো দেখো -2s² মাইনাস প্লাস, এটা হবে 8x, আর এটা হবে মাইনাসে হবে, মাইনাস প্লাসে মাইনাস, এই যে দেখো যার সঙ্গে গুণ করবো ওদের চিহ্ন দেখে নিবা, এটার সঙ্গে যেটা করি তো চিহ্ন প্লাস এর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 4 8, ঠিক আছে। আর +2 ছিল, +2টা এবার বসিয়ে দিলাম। আচ্ছা x³ তো আমাদের এখানে একটাই আছে, আর -4s² - 2s², এরা দুজন মিলে হবে -6s² প্লাস 4x আর প্লাস 8x, এই দুটো যোগ করে তোমরা কত পেয়ে যাবা? +12x পেয়ে যাবা। -8 আর +2, তাহলে এটা আমাদের বিয়োগ হবে, চিহ্ন মাইনাস হবে, যে বড় তার চিহ্ন বসবে, আর যোগ তাহলে বিয়োগ করো, 8 থেকে 2 চলে গেলো 6। দেখো আমাদের যে আসলো ভাজ্যের মানটা, আমরা কিন্তু ভাজ্য বের করে নিয়েছি। কত আমরা ভাজ্য বের করলাম? দেখো এই যে x³ - 6s² প্লাস 12x - 6, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আচ্ছা ভাজ্য চেয়েছিল। আবার চলে যাবো আমরা এবার 4 নম্বর প্রশ্নে চলে যাবো। দেখো কী বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর বহিঃকোণ অনুপাত দেওয়া আছে, তার বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে। আচ্ছা বহুভুজটির প্রথমে বাহু সংখ্যা আগে বের করব, তারপরে আমরা অন্তঃকোণগুলির সমষ্টি পেয়ে যাব। তো বহুভুজের বাহু সংখ্যা পেতে গেলে বহিঃকোণটা যদি আমরা পেয়ে যাই তাহলে বাহু সংখ্যা পাবো। তা দেখো তো আমরা কীভাবে করব প্রথমে। তাহলে এখানে যে অঙ্কটা যে আছে, এই যে অন্তঃকোণ আর বহিঃকোণ অনুপাত দেওয়া আছে, প্রতিটি মানে একটি অন্তঃকোণ একটি বহিঃকোণ। তাহলে আমরা এই যে অন্তঃকোণকে আমরা ধরে নিতে পারবো, ধরি যে অন্তঃকোণ,
এই যে ও দিয়ে আমরা অন্তঃকোণ বলে দিলাম। অন্তঃকোণটাকে আমরা 3 থেকে 3x ধরে নিলাম। আর বহিঃকোণটা এই যে বহিঃকোণটাকে আমরা ধরে নিলাম 2 থেকে এই যে 2x ধরে নিলাম। আর একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণ যোগ করে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। ঠিক আছে, কেন এটা হয় আমি তোমাদের এটা বলেছিলাম। কোনো একটি বহুভুজের বহিঃকোণ বলতে দেখো এই কোণটাকে একটা বাহুকে বাড়ালে তো বহিঃকোণ পাবা, এটা বহিঃকোণ এটা অন্তঃকোণ, দুটো কোণে যোগ হলে 180 ডিগ্রি হবে। যেটা দেখো সরল লেখা আছে 100 কোণ 180 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে 5x 180 ডিগ্রি, পাই দিয়ে কাটাকাটি করো, এটা 5 3 15 আর 15 এটা 5 6 30, আমরা এক্সের মানটা কত পেয়ে যাব 34 ডিগ্রি পেয়ে যাব। তাহলে বহিঃকোণটা আমরা যদি বলি কত হবে, তাহলে দেখো বহিঃকোণটা আমরা পেয়ে যাব বহিঃকোণ, এই যে বহুভুজে বাহু সংখ্যা পেতে গেলে বহিঃকোণটাকে বের করবো। বহিঃকোণটা হবে 360 ডিগ্রি দিয়ে, সরি আগে বহিঃকোণটাকে বের করি, কী বের করছি আমরা। আচ্ছা বহিঃকোণটা হবে দেখো 2x ছিল তো, এই যে বহিঃকোণটা আমার 2x, তাহলে এখানে 2 × x হচ্ছে 36 ডিগ্রি, তাহলে বহিঃকোণটা পেয়ে যাবো 72 ডিগ্রি। এবার বাহু সংখ্যা, তাহলে এবার দেখো বাহু সংখ্যা বহুভুজের বাহু সংখ্যা হয়ে যাবে 360 ডিগ্রিকে এই যে বহিঃকোণটা দিয়ে ভাগ করে দাও। আমরা যদি কাটাকাটি করি 36 দিয়ে, 36 একে 36 0, 36 দিয়ে 72, 2 5 10, তাহলে এই যে বাহু সংখ্যা পেয়ে গেলাম 5টি। ঠিক আছে, তো আমাদের পঞ্চভুজ আছে। এবার দেখো এই যে পঞ্চভুজ যেটা আছে, পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি দেখো এবার বেরিয়ে আসবে। অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র কি, দেখো যে বহুভুজের বাহু সংখ্যা n হয় সেই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি যে সূত্রটা n × n - 2 × 90 ডিগ্রি। দেখো এটা 2 হবে, সরি এখানে আমাদের 2 হবে সূত্রটা, এই যেটা এই যে কোনো বহুভুজের বাহু সংখ্যা n হলে পরে সেই সূত্রটা হবে 2 × n - 2 × 90 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে এখানে দেখো বাহু সংখ্যা 5টি পেয়েছি, এখানে বসিয়ে দিই আমরা। তাহলে এখানে 2 n এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো, 2 × 90 ডিগ্রি। তাহলে 2 এটা বিয়োগ করে হয়ে যাবে কত, 3 হয়ে যাবে 90 ডিগ্রি। এটা 6 90 ডিগ্রি, 6 9 54 আর এদিকে এই যে 0 ডিগ্রি, তাহলে 540 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছিল যে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি কত পেয়ে গেলাম 540 ডিগ্রি। ওকে, চলো আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 প্রশ্নটা দেখো এই যে বিন্দুটা আছে, বিন্দুটি x অক্ষের উপর অবস্থান যদি করে p এর মান, তাহলে x অক্ষের উপর অবস্থান করলে কি হয়, x অক্ষের উপর অবস্থান করলে y পার্টটা 0 হয়, এটা মনে রাখবে তোমরা। যে কোনো বিন্দু, এই যে দেখো এই যে আমাদের y অক্ষ x অক্ষ, এখানে যদি কোনো একটা বিন্দু হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, ধরো এটা যদি আমরা 3 নিয়ে নিই তাহলে এই পার্টটা 0 হবে। 3,0 বিন্দুটা এইভাবে বসাতে পারবা x অক্ষের পর, এটা হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে x অক্ষের পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রথমটা কোনো সংখ্যা থাকবে, তারপর এটা 0 হয়ে যায়, পরেরটা y পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো y পার্টটাকে 0 করতে পারবো p - 2/3, যেহেতু বিন্দুটি x অক্ষের উপর অবস্থান করছে তাহলে এই যে y পার্টটা 0-এর সঙ্গে সমান করতে পারবো। এখান থেকে p এর মানটা বের করে নাও, -2/3টা ডান দিকে নিয়ে গেলে 2/3, তা p এর মান পেয়ে গেলাম 2/3, এটাই আমাদের অ্যান্সার। এবার আমাদের 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো সমীকরণটা প্রথমে একটু সাজিয়ে নিই। আচ্ছা আমাদের এখানে আছে x + 1/x + 1টা আমরা ডান দিকে চলে এলাম, -1 করে দিলাম। এবার একটু ভগ্নাংশে যোগ করি, x প্লাস রাখবো, এটা s² প্লাস এটা 1 হয়ে যাবে, ঠিক আছে -1। আচ্ছা তাহলে এখানে দেখো এটা বর্গমূল করে দিলে পরে s² + 1, এটা হবে -x। এবার সবাইকে নিয়ে চলে আসবো বাঁদিকে, s² এক্সটা আগে নিয়ে চলে আসলাম, +1 = 0। ওকে, আচ্ছা এখন আমরা কী করব, উভয় পক্ষকে আমরা x - 1 দিয়ে গুণ করে দিচ্ছি। এই যে s² + x + 1 = 0 × x - 1। আচ্ছা দেখো এটা করার উদ্দেশ্য কি, তোমাদের আমি সূত্রটা আগে দেখাই। দেখো আমাদের a³ - b³ এর একটা উৎপাদকের সূত্র আছে, সূত্রটা মনে রাখবা a - b × a² + ab + b²। দেখো এই পার্টটা আমরা তৈরি করব, এটা আমরা লিখতে পারবো। তাহলে এই পার্টটা দেখো আমাদের তৈরি হয়ে যাবে, একটু যদি আমরা সাজিয়ে নিই, এটা a এটা b,
তো এখানে দেখো এ স্কোয়ার আছে প্লাস এ বি, তোমরা এই যে এটা করতে পারবা এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে এটা ওয়ান স্কোয়ার করতে পারবা। এদিকে তো জিরোর সঙ্গে গুণ করে জিরো হয়ে যাবে। এবার দেখো এই পার্টটা কিন্তু আমাদের এই যে দেখো সূত্রের সঙ্গে তৈরি হয়ে গেছে, তাই না? যখন তৈরি হয়ে গেছে চলো আমরা সূত্রটা বসাতে পারবো, এ কিউ মাইনাস বি কিউ। চলো আমরা বসিয়ে দেবো এখানে এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কিউব, এটা ওয়ানের কিউব ওয়ান হয় জিরো, তাহলে দেখো এক্স কিউব সমান সমান এটা ওয়ান হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করো এখানে ধরো আমরা এখানে এক করে যাবে এক্স কিউব, এটা আমরা দেখো একের কিউব করে দিলাম। একে কিউব করতে পারবো। এবার দেখো সূচকের নিয়ম পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান করবো, তাহলে এক্সের মানটা এখানে ওয়ান নিতে পারবো। তাহলে এক্সের মান যে ওয়ান পেয়ে গেলাম, এবার আমরা দেখো এই রাশিটার মান বের করতে বলেছি, এই রাশিটার মান। তাহলে এই রাশিটার মান দেখো এখন আমরা সহজে বের করতে পারবো। এক্সের মান তো ওয়ান পেয়ে গেছি, তাহলে ওয়ানের পাওয়ারে হবে 27 প্লাস ওয়ান, আর ওয়ানের পর যাই পাওয়ার হোক না কেন আমরা ওয়ানে লিখতে পারবো, এটা তো ওয়ান আছে। তাহলে এক আর একে যোগ করে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তা দেখো এর মানটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা, শতকরা হিসাবে 20% হলে পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত? তাহলে দেখো পাইচিত্র আমরা কী জানি, এবার পাইচিত্র বলতে এইভাবে করে একটা বৃত্ত তৈরি থাকে, তারপরে এখান থেকে বিভিন্ন কোণগুলো নিয়ে এভাবে বিভিন্ন কোণগুলো নিয়ে একটা পাইচিত্র তৈরি হয়, বিভিন্ন কোণ থাকে। ধরো কোনো কোণটা দেখো শতকরা 20% বলে দিয়েছে, তাহলে 20% বললে পরে তাহলে সম্পূর্ণ বৃত্তের, তাই না, সম্পূর্ণ বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমাদের কত হবে? কেন্দ্রীয় কোণের মানটা টোটাল দেখো 360 ডিগ্রি থাকে কোণটা, তা টোটাল যে বৃত্তীয় কোণটা, এই যে টোটাল বৃত্তীয় কোণটা হয় 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রি হলে পরে 360 ডিগ্রি 20% করে নাও, 20%, এই যে আমাদের 20% দেওয়া আছে। তাহলে 20% বলতে 20/100, তাই তো? এটা কাটাকাটি করো, আমাদের কিন্তু এই কোণটা বেরিয়ে আসবে। 20% কোণটা কতটা, ঠিক আছে, সম্পূর্ণ বৃত্তের, সেটা আমরা পেয়ে যাব। 0 0 কেটে দাও, এই 0 কেটে দেবো আমরা। তাহলে এখানে দেখো আমাদের 36 দিয়ে 72, আচ্ছা ডিগ্রিটা ছিল ডিগ্রি থেকে যাবে কিন্তু, বুঝলা? তাহলে 36 দিয়ে 72, 72 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে যে শতকরা 20% হলে পাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা তোমরা পেয়ে যাবে 72 ডিগ্রি পেয়ে যাবা। মানে এই যে 360 ডিগ্রি এর 20%, সেটা গুণ করে সরল করে 72 ডিগ্রি পাবা। আচ্ছা বড় প্রশ্নগুলো তো তোমাদের আগে বলে দিয়েছি, বড় প্রশ্নগুলো যেটা আমি আবার বলবো, যে বড় প্রশ্নগুলো যেগুলো বই থেকে কমন থাকবে না, আনকমন, সেগুলো অঙ্ক কিন্তু তোমাদের আসবে। দেখো আমরা পরপর স্কুলগুলো তোমাদের দিয়ে যাচ্ছি, আজ 13 নম্বর স্কুলে দিয়ে দিলাম। এরপরে যে স্কুলগুলো আছে সবগুলো তোমাদের 1 মার্কের 2 মার্কের দেওয়া হয়ে গেলে, সবগুলো স্কুল যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। বড় প্রশ্নগুলো তোমাদের আসবে, আর সেই অঙ্কগুলো আসবে যেগুলো বইয়ের বাইরে, কারণ বইয়ের অঙ্কগুলো তোমরা পারবা, কারণ আমি বই থেকে ক্লাস দিচ্ছি তোমাদের, টেক্সট বুক থেকে ক্লাস দেওয়া হয়, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস দিচ্ছি, তোমরা ক্লাসগুলো দেখো। আমার চ্যানেলে ভিজিট করবা, ক্লাস 8 ম্যাথ বলে আমার চ্যানেলে দেখবা প্লে লিস্ট তৈরি করা আছে। তো আমার প্লে লিস্টে যাও, তোমরা ওখানে ভিজিট করে তোমরা টেক্সট বুকের অঙ্কগুলো দেখো, তোমাদের যে বইটা আছে গণিত বইটা, সেখান থেকে যে অঙ্কগুলো আমি দিচ্ছি সেই অঙ্কগুলো তোমরা দেখো, দেখলে পরে তোমাদের বড় প্রশ্নগুলোর সমস্যা হবে না। আর যেসব অঙ্কগুলো বইয়ের বাইরে থেকে আছে সেই অঙ্কগুলোর ক্লাস আমি নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবে তোমাদের জন্য। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্নগুলো, যে করে দিয়েছি তোমাদের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তার পরবর্তী ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।